Yeah. Good morning and welcome to this class. Of course, I could not come to this class because of some problems related to technology, and I'm sure that the problem is over, and we will be with you all the time. Anyway, in these situations, of course, I'm sure that of course you are well by the grace of Almighty Allah, and I am also well by the grace of Almighty Allah. And of course, today's topic, that means before some days, I was in the completing sentence. That means I was discussing with you about the completing sentences, and today, of course, I will also discuss another part of this completing sentence. And completing sentences, আমি বলেছিলাম যে মোস্ট অফ দ্য কমপ্লিটিং সেন্টেন্সেস হয় কমপ্লেক্স অথবা কম্পাউন্ডে। দ্যাট মিন্স আমাদের এই দুটোতে রূপান্তর করতে হবে, কমপ্লেক্স অথবা কম্পাউন্ড সেন্টেন্সে এই কমপ্লিটিং সেন্টেন্সটা আমাদেরকে রূপান্তর করতে হবে। দ্যাট মিন্স যে এখানে লেখা থাকে বেশিরভাগ ক্ষেত্রে কোশ্চেন নাম্বার 4 নম্বর কোশ্চেন লেখা থাকে কমপ্লিট দ্য সেন্টেন্সেস with clauses or phrase. দ্যাট মিন্স যে কোনো কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে যে হয় এটা কমপ্লেক্স অথবা কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করতে হবে। দ্যাট মিন্স যদি আমরা একটা উদাহরণ দিই, এখানে দেখি, যেমন হি স একটা সেন্টেন্স, এই ক্ষেত্রে আমরা এই সেন্টেন্সটাকে কমপ্লেক্সও করতে পারি আবার কম্পাউন্ডও করতে পারি। হি স দ্যাট দে ওয়ার প্লেইং ইন দ্য ফিল্ড। এটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স হলো। আবার যদি আমরা এটাকে কম্পাউন্ডে করি তাহলে কী হবে? হি স মি বাট আই ডিড নট নোটিস। এটা কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স হলো। তো যাই হোক, যদি আমাদের সেন্টেন্স এখানে যেহেতু 10টা সেন্টেন্স দেওয়া থাকবে, 10টা ড্যাশ দেওয়া থাকবে, এই 10টা ড্যাশের ভিতরে আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এখানে একটা কনজাংশন দেওয়া থাকে বা একটা কিছু কিছু ইন্ডিকেটর থাকে। সেই ইন্ডিকেটরের মাধ্যমে আমরা সেটাকে সেই সেন্টেন্সে রূপান্তর করতে পারি। এবং এখানে কিছু নিয়মকানুনের ব্যাপার আছে। আমরা গতদিন কিছু নিয়মকানুনও করিয়েছিলাম, আজকে আরও একটা নিয়ম আমরা দেখব। সেই ক্ষেত্রে সেই নিয়মগুলো যদি মোটামুটি করা হয় তাহলে সেক্ষেত্রে দেখা যায় এখান থেকে বেশিরভাগ ক্ষেত্রে কয়েকটা নিয়মের মধ্যেই কিন্তু এই বেশিরভাগ ক্ষেত্রে এটা আসে। যেমন আমরা এখানে বলতে পারি যে লেস্ট, LEST, লেস মানে হচ্ছে পাশে বা ভয়, একটা নিয়ম। তো এইটা সাধারণত আমরা জানি যে কমপ্লিটিং সেন্টেন্সে এটা ব্যবহার করা হয় এবং এটা সবসময় সেন্টেন্সের মাঝখানে বসে। এবং এরপরে আমরা জানি যদি একটা কনস্ট্রাকশনটা আমরা দেখি, প্রথমে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস লিস্ট প্লাস সাবজেক্ট প্লাস শুড প্লাস ভিওন। আমরা সাধারণত সেক্ষেত্রে এই যে আমাদের একটা কনস্ট্রাকশন আমরা লিখলাম, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস লিস্ট প্লাস সাবজেক্ট প্লাস শুড, আর আমরা জানি যে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, এগুলোর পরে সাধারণত মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। তো যদি আমরা এইটাই লেসটা সবসময় মনে রাখতে হবে, লেসটা সবসময় দুটো সেন্টেন্সের মাঝখানে বা দুটো ক্লজের মাঝখানে এটা বসে। এবং এর আগে আমরা যে কোনো টেন্সে বসুক না কেন, এর আগে যে কোনো টেন্স থাক, আমাদেরকে মনে রাখতে হবে যে লেস্টের পরে একটা সাবজেক্ট আসবে এবং একটা শুড আসবে। শুডটা বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করা, এখানে উডও অনেক ক্ষেত্রে ব্যবহার করে, কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে এখানে সাবজেক্টের পরে একটা শুড ব্যবহার করব। মানে দ্বিতীয় কাজের এখানে বাংলা মানেটা এমন হবে, যেমন
উই রিড লেস্ট উই শুড ফেইল ইন দ্য এক্সাম। যেমন আমি একটা সেন্টেন্স লিখলাম এখানে যে উই রিড লেস্ট উই শুড ফেইল ইন দ্য এক্সাম, মানে দ্বিতীয় কাজটার ভয়ে কিন্তু আমরা প্রথম কাজটা করি, দ্বিতীয় কাজটার ভয়। তাহলে দ্যাট মিনস এখানে যে বিষয়টা আছে যে উই রিড আমরা পড়ি, কিন্তু এখানে যদি আমরা দেই উই শুড পাস, তাহলে বাংলা মানে একটা দাঁড়িয়ে যাবে যে পাস করার ভয়তে কিন্তু আমরা পড়ি, কিন্তু তখন মানে মিনিংটা উল্টে যাবে। এই জন্য সবসময় এই অংশটা এবং এই অংশটা কিন্তু একটু কন্ট্রাডিক্টরি হবে, বিরোধমূলক। দ্যাট মিনস দ্বিতীয় কাজটার ভয়ে বা দ্বিতীয় কাজটার যাতে না হয় সেই জন্য আমরা প্রথম কাজটা করি। এখানে কিন্তু কোনো টেন্সের ব্যাপার নেই। প্রথমে লেসটা আগে মনে রাখতে হবে যে লেসটার আগে যে টেন্স থাক না কেন, পরবর্তী সাবজেক্টের পরে একটা শুড এবং তারপরে ভিয়ন দিতে হবে এবং মিনিং অনুযায়ী অন্য কিছু আমাদের প্রয়োজনীয় ওয়ার্ড ব্যবহার করতে হবে। এইটা সবসময় আমাদেরকে মনে রাখতে হবে যে লেস্ট সবসময় সেন্টেন্সের মাঝখানে বসে এবং এটা কখনো কিন্তু সেন্টেন্সের আগে বা পরে বসতে পারে না, সবসময় দুটো সেন্টেন্সের মাঝখানে বসে। আচ্ছা যাও, আমার মনে হয় যে এটা অনেক অসুবিধে নেই। আচ্ছা এখানে অনেক সময় প্যাসিভ ভয়েস ব্যবহার করা হয়, যেমন হি হারিড অ্যাওয়ে বা হি হারিড লেস্ট হি শুড বি অ্যারেস্টেড। আমরা জানি যে দ্বিতীয় অংশটা এখানে এই যে অংশটা, এই অংশটা কিন্তু প্যাসিভ ভয়েসে আছে, এটা কিন্তু প্যাসিভ ভয়েস। মানে আমরা জানি যে সে যাতে গ্রেপ্তার না হতে পারে বা গ্রেপ্তার না হয় এই জন্য সে কিন্তু দ্রুত চলে গেল। বা এখানে আমরা যদি আরেকটা সেন্টেন্স এখানে হারিডের জায়গায় র্যান হয়ে দিতে পারি, পালিয়ে গেল বা দৌড়ে গেল, তাহলে সবসময় দেখা যাচ্ছে যে এখানে নিয়মটা হলো এই, যেখানে প্যাসিভ হোক আর অ্যাক্টিভ হোক, প্যাসিভ মানে কর্তা যখন নিজে করছে না, কারোর দ্বারা করা হবে, দ্যাট মিনস হি শুড বি অ্যারেস্টেড, মানে সে যাহাতে গ্রেপ্তার না হয়, কারো দ্বারা হবে না। প্যাসিভ ভয়েস তো সবসময় কর্তা নিজের কাজটা করে না, কারোর দ্বারা কৃত হয়, এই জন্য এটা প্যাসিভ ভয়েস। তো যাই হোক, আমরা জানি যে আমার মনে হয় যে এটা নিয়ে আর সমস্যা থাকার কথা না, এটা শুধুমাত্র লেসটা সেন্টেন্সের মাঝখানে বসে। আচ্ছা যাই হোক, তারপরে আমরা আরেকটা দেখি অ্যাজ ইফ বা অ্যাজ দো। এটার মানে হচ্ছে বাংলা মানে হচ্ছে যেন। আমরা জানি এটাও অ্যাজ ইফ বা অ্যাজ দো, এটাও কিন্তু সবসময় সেন্টেন্সের মাঝখানে বসে এবং এখানে কিছু নিয়ম আছে যে অ্যাজ ইফ বা অ্যাজ দোর আগে যদি প্রেজেন্ট টেন্স থাকে পরের ক্লজটা হবে পাস্ট টেন্স, আর অ্যাজ ইফ বা অ্যাজ দোর আগেরটা যদি পাস্ট টেন্সে থাকে পরের ক্লজটা অবশ্যই পাস্ট পারফেক্ট টেন্সে রূপান্তর করতে হবে। এখানে কিন্তু টেন্সের ব্যাপারটা আছে এবং এটা সবসময় সেন্টেন্সের মাঝখানে বলবি। আমি যে কনজাংশনগুলো নিয়ে আলোচনা করছি এগুলোর কনজাংশন বলা হয় এবং এটা সাধারণত কমপ্লেক্স সেন্টেন্সের একটা বৈশিষ্ট্য। এই অ্যাজ ইফ বা অ্যাজ দো এটা সাধারণত কমপ্লেক্স সেন্টেন্সের বৈশিষ্ট্য এবং কমপ্লেক্স সেন্টেন্সে এগুলো সবসময় সেন্টেন্সের বা দুটো ক্লজের মাঝখানে কিন্তু এটা বসে। এবং এর নিয়মটা হচ্ছে এই, যদি অ্যাজ ইফ বা অ্যাজ দোর আগে প্রেজেন্ট টেন্স থাকে পরের ক্লজ হবে পাস্ট টেন্স, এবং অ্যাজ ইফ বা অ্যাজ দোর আগেরটা যদি পাস্ট টেন্স থাকে তাহলে পরের ক্লজটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। আমি কনস্ট্রাকশনটা একটু লিখি, যেমন সাবজেক্ট প্লাস ভিয়ন প্লাস অ্যাজ ইফ বা অ্যাজ দো প্লাস সাবজেক্ট প্লাস V2 প্লাস অতিরিক্ত অংশ। যেমন প্রথম নিয়মটা এলো এই, যেমন হি বিহেভস বা হি টক্স অ্যাজ ইফ হি ওয়ার এ ম্যাড। সে এমন ব্যবহার করে যে সে এমনভাবে কথা বলে যেন সে পাগল। এখানে আসলে একটা জিনিস মনে রাখতে হবে যে অ্যাজ ইফ বা অ্যাজ দোর আগে
অ্যাজ ইফ বা অ্যাজ দোর আগে আমাদের এখানে প্রেজেন্ট টেন্স আছে, পরের টেন্সটা কিন্তু পাস্ট টেন্স হয়েছে। এখন এখানে বিষয়টা হচ্ছে যে এখানে আমরা জানি যে হির পরে পাস্ট টেন্সে ওয়াজ হয়, কিন্তু এখানে ওয়ার হলো কেন, এখন কোশ্চেন হতে পারে। আমরা জানি অকল্পনীয় ইচ্ছার ক্ষেত্রে দ্যাট মিনস কর্তা যখন ওইটা তার পক্ষে হওয়া সম্ভব না, তখন সেক্ষেত্রে তারপরে ওয়াজ না বসে ওয়ার বসে। যেহেতু এখানে কর্তা বিষয়টা যে বলছে, যেখানে কর্তা ন্যারেটর যিনি, তিনি আসলে প্রকৃতপক্ষে মানে সে একদম পাগল না, কিন্তু পাগলের মতো আচরণ করে, যেহেতু এটা অকল্পনীয় ইচ্ছা, এই জন্য কিন্তু এখানে ওয়াজ না হয়ে এখানে ওয়ার হয়েছে। এছাড়া এখানে কিছু পার্থক্য না। এখন দ্বিতীয় নম্বর নিয়ম যেটা আছে, যদি পাস্ট টেন্স থাকে তখন কি হবে, সাবজেক্ট প্লাস V2 প্লাস অ্যাজ ইফ বা অ্যাজ দো প্লাস দ্বিতীয় সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস অতিরিক্ত অংশ। মানে এখানে নিয়মটা আছে যে যদি অ্যাজ ইফ বা অ্যাজ দোর আগে আমাদের পাস্ট টেন্স থাকে, তাহলে পরের ক্লজটা পাস্ট পারফেক্ট টেন্সে করতে হবে, এটা নিয়ম। যেমন আমরা একটা উদাহরণ দেখি, হি টকড অ্যাজ ইফ হি হ্যাড বিন এ ম্যাড। যেমন এখানে আমরা দেখলাম যে অ্যাজ ইফ বা অ্যাজ দোর আগে আমাদের একটা পাস্ট টেন্স আছে, দ্যাট মিনস টক, আগে ছিল টক্স আর এবার আছে টকড, যার ফলে আমাদের অ্যাজ ইফ বা অ্যাজ দোর পরে সাবজেক্টের পরে হ্যাড, তারপরে মূল ভার্বের 3 বসানো হয়েছে এবং তারপরে অতিরিক্ত অংশ যেটা আছে। তাহলে সেক্ষেত্রে আমাদের এই দুটো নিয়ম মনে রাখতে হবে যে অ্যাজ ইফ বা অ্যাজ দোর ক্ষেত্রে দুটো নিয়ম ফলো করা হয়। একটা হচ্ছে অ্যাজ ইফ বা অ্যাজ দোর আগে যদি প্রেজেন্ট টেন্স হয়, পরে পাস্ট টেন্স হবে। অ্যাজ ইফ বা অ্যাজ দোর আগে যদি পাস্ট টেন্স হয়, পরেরটা পাস্ট পারফেক্ট টেন্স হবে। আমরা জানি অ্যাজ ইফ বা অ্যাজ দোর ক্ষেত্রে যে কোনো সেন্টেন্স আসুক না কেন, অ্যাজ ইফ বা অ্যাজ দো এই দুটো নিয়ম অবশ্যই ইউ হ্যাভ টু ফলো দিস টু রুলস ইফ দ্যার ইজ এনি কোশ্চেন অফ অ্যাজ ইফ অর অ্যাজ দো। এর বাইরে সাধারণত আমরা কোনো নিয়ম অ্যাজ ইফ বা অ্যাজ দো দিয়ে করি না। তো যাই হোক, আমরা যদি এখান থেকে আরও কিছু এক্সারসাইজ দেখি, তা আমার মনে হয় যে এটা ক্লিয়ার হবে আরও। আর যখন করা হবে বোর্ড কোশ্চেন বা আছে বিভিন্ন কলেজের কোশ্চেন আছে, এগুলো যদি মোটামুটি একটু সমাধান করা হয়, টেস্ট পরীক্ষার কোশ্চেন দেখা যায় একদিকে কেমন ধরনের কোশ্চেন আছে বা কতগুলো কোশ্চেন আছে, যদি মোটামুটি করা হয় তাহলে মনে হয় আমাদের এগুলো ক্লিয়ার হবে। তো যাই হোক, তাহলে আমাদের আজকে আলোচ্য আমাদের দুটো নিয়ম আমরা দেখলাম, একটা হচ্ছে লেস্টের ব্যবহার, আর একটা হচ্ছে অ্যাজ ইফ বা অ্যাজ দোর ব্যবহার। তো কমপ্লিটিং সেন্টেন্সে আরও অনেকগুলো নিয়ম আছে, যে নিয়মগুলো আমরা আস্তে আস্তে দেখবো যে কীভাবে করতে হয়। এগুলো আসলে তোমাদের সুবিধা হচ্ছে এগুলো 9 10 ছিল এবং কোশ্চেন নম্বর 4, যেহেতু 10টা কোশ্চেন থাকবে, এখানে মার্কস আছে মাত্র 5। যেহেতু এগুলো তোমাদের এগুলো আমার মনে হয় যে এগুলো তোমরা ইউ নো ইট ভেরি ওয়েল বিকজ ইউ রেড ইট ইন ইউর SSC লেভেল। আমার মনে হয় যে এগুলো নিয়ে কোনো মানে সমস্যা থাকার কথা না, যদি একটু প্র্যাকটিসটা অভাব, যেহেতু প্র্যাকটিসের অভাব আছে, এই প্র্যাকটিসটা করলে আমার মনে হয় যে এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এবং পরবর্তীতে আমরা আরও কিছু কিছু নিয়ম আস্তে আস্তে দেখবো এবং এইভাবে এটা আমার কাছে মনে হয় যে এটা আস্তে আস্তে মানে সহজ হয়ে যাবে।